এই নুসরাত শোনো, আমার ব্যবসা নিয়ে ইদানিং লস খাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না যেন। আমি চাইছি যে নতুন করে একটা ব্যবসা খুলি। সেখানে তোমার বাবাকে বলো কিছু টাকা দিতে আমাকে। এই না 6 মাস আগে আমার বাবা তোমাকে 50,000 টাকা দিল। সেটা তো 6 মাস আগে দিয়েছে, এখন না। তুমি এরকম করছো কেন? আমি তো আর এমনি এমনি টাকাগুলো নিইনি, ধার হিসাবে নিয়েছি তোমার বাবার থেকে। দেখো রায়হান, ব্যবসায় লস হলেও কিছু করার নেই। তুমি মনোযোগ দিয়ে কাজ করো, তাহলেই দেখবে ব্যবসায় লস হবে না আর। নুসরাতের কথায় রায়হান রেগে বলল, তার মানে তুই তোর বাবার থেকে টাকা যেতে পারবি না? না, চাইতে পারবো না। কারণ বললামই তো, সেদিন মাত্র 50,000 টাকা নিলে। আবার আজকে আমি বাবার কাছে কোন মুখে টাকা চাইবো বলো? বাবার কাছে টাকাও নেই। ধুর, ফকিন্নি ঘরের মেয়েকে বিয়ে করেছি। এই বলে রায়হান চলে গেল রুম থেকে। নুসরাত সোফায় বসে রইল মন খারাপ করে। রায়হানের সঙ্গে বিয়ে হয়েছে 2 বছর হয়ে যাবে। এই 2 বছরে রায়হান 2-3 বারই নুসরাতের বাবার কাছ থেকে টাকা চাইছে। নুসরাতও নিরুপায় হয়ে টাকা এনে দিয়েছে, কারণ টাকা এনে দিতে না পারলে তাকে নানা রকম কথা শোনাত। প্রতিবারই রায়হান বলেছে ধার শোধ করে দেবে পরে, কিন্তু এই 2 বছর নেওয়া 1 লক্ষ টাকার 1 টাকাও সে পরিশোধ করেনি নুসরাতের বাবাকে। আর মনে হয় না পরিশোধ করবে কখনো। কিন্তু এবার যেন নুসরাত আর সহ্য করতে পারছে না। তার বাবা কি টাকার মেশিন যে সে বলবে আর টাকা সাপ্লাই দেবে? প্রতিবার ধার নিয়েছে বলে টাকা শোধ করেনি। বারবার টাকা চাইতেও তো নুসরাতের লজ্জা লাগে। বাড়িতে বাবা মা ভাই ভাবি আছে। বাবা চাকরি থেকে রিটায়ার করেছে, আর এখন চাকরি করতে পারেন না। যে জমানো টাকা পয়সা ছিল ওগুলো দিয়ে ধুমধাম করে নুসরাতের বিয়ে দিয়েছে। বাকি টাকা পয়সা সব তার বড় ভাই দিয়েছে। কিন্তু আর কত দেবে? অত বড়লোক পরিবারের নয় নুসরাতের বাপের বাড়ি। ভাই একা হাতে সংসার সামলায়, বারবার টাকা চাইলে তো আর দিয়ে দেওয়া যায় না। কি ব্যাপার বৌমা, আমার ছেলে ওরকম রেগে ঘর ছেড়ে চলে গেল কেন? কিছু হয়েছে কি? আপনার ছেলে আবারও আমার বাপের বাড়ির লোকেদের কাছে টাকা চাইছে আম্মা। আমি সেটা না করে দিয়েছি বলে উনি রেগে গেছেন। আমার ছেলে যেহেতু টাকা চাইছে, নিশ্চয়ই কোনো কারণেই চাইছে। এমনি এমনি তো ও আর কিছু করে না। হ্যাঁ আম্মা, ওর নাকি ব্যবসায় লোকসান হচ্ছে, সেজন্য 50,000 টাকা চাইছেন। কিন্তু উনি আগে 1 লক্ষ টাকা নিয়েছেন ধার হিসেবে, সে টাকাই তো পরিশোধ করার নাম নেই। আবার এর ভিতর আমি নতুন করে 50,000 টাকা কি করে চাই বলুন তো? ছি বৌমা, তোমার বাপের বাড়ির লোকজন এত ছোট মন মানসিকতার মানুষ। এসব যদি আগে বুঝতাম, তাহলে তো আমি আমার ছেলেকে ওরকম বাড়িতে সম্বন্ধই করতে দিতাম না। বলি মেয়ের জামাইকে না হয় 1 লক্ষ টাকাই দিয়েছে, সেটা আবার চাইতে হয় নাকি? না আম্মা, আমার ভাই বাবা কেউই তাদের টাকা চায়নি, আমিই বললাম কথাগুলো। এখানে আবার 50,000 টাকা আমি কোন মুখে চাইবো? আর আমার ভাই একা হাতে এতগুলো টাকা কোথা থেকে আনবে বলুন তো? ঠিকই বলেছে আমার ছেলে, একটা ফকিন্নি পরিবার থেকে মেয়ে বিয়ে করে এনেছি, যে কোনো কাজেরই না। কি দেখেছে তোমাকে বিয়ে করতে চাইলো আমার ছেলে? একটা শ্বশুরবাড়ি পেয়েছে বটে, না কোনো বিপদে সাহায্য করতে পারে, ভিখারি পরিবার একটা। নুসরাতকে অপমান করে শিউলি বেগম চলে গেলেন। নুসরাতের মন খারাপ হয়ে গেল। আর নয়, কেঁদে চোখের পানি নষ্ট করা যাবে না। রাতে ঘুমানোর জন্য বিছানা গুছিয়ে রাখছিল নুসরাত, তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে রায়হান। রায়হান কেমন টলমলে পায়ে ভেতরে ঢুকেই বিছানায় শুয়ে পড়ল। নুসরাত রায়হানের কাছে যেতেই নাকে কেমন একটা দুর্গন্ধ ভেসে এলো। মদ খেয়ে এসেছো তুমি? তোমার শরীর থেকে তো মদেরই বিচ্ছিরি গন্ধ আসতেছে রায়হান। আমি মদ খেয়েছি আমার টাকায়, তোর বাপের টাকায় না। যা ভাগ এখান থেকে। বাপের বাড়ি থেকে টাকা নিয়ে দিতে বলেছি, তা তো আর পারিসটি। ভিখিরি কোথাকার, এখন আসছে আমার কাছে। বারবার আমার পরিবারকে ভিখিরি বলবে না বলে দিচ্ছি। আমরা যদি ভিখিরি হতাম, তাহলে তুমি 1 লক্ষ টাকা পেতে না। আর জানো তো, যারা হাত পেতে নেয় ভিখিরি তাদেরকে বলে। কথাগুলো বলতে দেরি হলো না, অমনি করে রায়হান বিছানা থেকে উঠে এসে নুসরাতের গালে ঠাস ঠাস করে কতগুলো চর মেরে দেয়। নুসরাত গালে হাত দিয়ে কাঁদতে থাকে। তুমি আজকে আবারও আমাকে মারলে? তোকে যে চর মেরেছি তাড়িয়ে দেয়নি, এটা তোর ভাগ্য, বুঝেছিস? আসছে আমাকে ভিখারি বলতে। আমি যদি ভিখারি হই, তাহলে তোর বাবা কোনখানের কোন জমিদার রে? 50,000 টাকা দিতে পারছে না, আর তুই বা কোনখানের রাজরানী রে? আমার বাবা কোনো জমিদার না হলেও আমি আমার বাবার কাছে রাজরানী হয়েই ছিলাম, আর তোমার কাছে এসে হয়েছি চাকরানী। তাও তোমার মন ভরছে না। আর একটা কথা বলবি তো তোকে মেরে ফেলবো, দেখিস। টাকা দেবার ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আবার বড় বড় কথা। যা ভাগ এখান থেকে। এই বলে রায়হান বিছানায় ঘুমিয়ে পড়ল। নুসরাত বিছানার একপাশে বসে কাঁদতে লাগল। আর কত সহ্য করতে হবে তাকে সে নিজেও জানে না। এরকম গায়ে হাত নুসরাতের এবার ওঠেনি। এর আগেও বহুবার এমন করেছে, যখন টাকা না দেবার কথা বলতো নুসরাত, তখনই নুসরাতকে এভাবে মারত রায়হান। সে কথা আজ অবধি কাউকে বলেনি বাপের বাড়িতে।
সকালবেলা নাস্তা করার সময় রায়হান পাস্তা মুখে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মুখ থেকে। নুসরাত বুঝে উঠতে পারছে না খাবারে কি সমস্যা হলো। পাস্তা কি এভাবে রান্না করে? এতে সস দাসনি কেন? ওরে তোকে কি বলছি, এসেছিস তো ভিখারি পরিবার থেকে, সেখানে কি আর আমাদের মতো এত ভালো রান্না হতো নাকি প্রতিদিন? রান্না হলে তো জানবি কি করে রাঁধতে হয়। ছেলের আগুনে পুরা কথাতে ঘি ঢেলে দিয়ে শিউলি বেগম বলতে লাগলেন, তা যা বলেছিস বাবা, কি মেয়েকে যে বিয়ে করে এনেছি বুঝে উঠতে পারছি না। স্বামীর বিপদে যে কিনা 50,000 টাকা দিয়েও সাহায্য করতে পারছে না, এতই ভিখারি পরিবারে তোর বিয়ে করিয়েছি। এতক্ষণ ধরে মা আর ভাইয়ের কথাগুলো চুপচাপ শোনা যাচ্ছিল রিনা। এবার মাকে বলল, মা, এভাবে কেন বলছো তুমি? ভাবির বাবার তো টাকার মেশিন নেই, আর যে সবসময় খালি তোমার ছেলেকে টাকা দিবে, বুঝবে তো একটুখানি নাকি? মেরে দাঁত ভেঙে দেবো একেবারে। ছোট ছোট মতন আছিস, বড়দের কথার মাঝে ঢুকে একদম কোনো কথা বলবি না, তাহলে থাপ্পড় তোর একটাও মাটিতে পড়বে না। মায়ের কাছে ধমক খেয়ে রিনা আর কিছু বলল না, চুপচাপভাবে নাস্তা খেতে লাগলো। সকাল সকাল অশান্তি চায় না বলে নুসরাত কোনো কথার উত্তর দিল না। সে জানে এভাবে টাকা না এনে দেওয়া অবধি তাকে কথা শুনে যেতে হবে। বৌমা, রিনাকে রেডি করে রেখো, বিকেলে ওকে দেখতে আসবে। বিকেলবেলা রিনাকে দেখতে এসেই বিয়ে পরিয়ে নিয়ে যাওয়া হলো শ্বশুর বাড়িতে। ছেলে দেখতে সুন্দর, বড়লোক ফ্যামিলি, তাই আর হাতছাড়া করতে চায়নি শিউলি বেগম। তৎক্ষণাৎ মেয়ের বিয়ে দিয়ে দেন ছেলের সঙ্গে। সোফায় বসেছিলেন শিউলি বেগম। তখনই দরজা খুলে ভেতরে রিনা আসে শ্বশুর বাড়ি থেকে। এসেই কাঁদতে থাকে। কি রে মা, তুই কান্না করছিস কেন? কিছু হয়েছে কি? রিনা কাঁদতে কাঁদতে বলল, মা, তোমাকে আর কি বলবো, তোমার জামাই 3 লক্ষ টাকা লাগবে ব্যবসা শুরু করবে বলে বলেছে, বাপের বাড়ি থেকে এনে দিতাম। আমি না করেছি বলে আমাকে ইচ্ছে মতো মেরেছে জানো। কি বলিস? এই না গত সপ্তাহে তোর বাবা গিয়ে তোকে 50,000 টাকা দিয়ে আসলো, এখন টাকা কোথা থেকে পাবো? তোর ভাইয়ারই তো ব্যবসায় লস চলছে, কোনো মতে দিন পার করছি আমরা, তাও সেদিন তোকে 50,000 টাকা দিয়েছে, তাতেও হচ্ছে না। না মা, ওরা রোজ অত্যাচার করে আমাকে জানো, খেতেও দেয় না ঠিক মতো, বলে যে টাকা আনো তারপর খেতে পাবে, সকালে একটা রুটি আর রাতে এক মুঠো ভাত দেয়। আমি আর সইতে না পেরে তোমাকে বলছি মা। এসব কথা তুই আগে কেন বলিসনি? তোকে আর যেতে হবে না ওই বাড়িতে, আমি ডিভোর্স করিয়ে আনবো। এবার বুঝছো তো মা কীরকম লাগছে? নিজের মেয়ের সংসারে এই অবস্থা শুনে কেমন লাগছে? এখন তোমার যেরকম লাগছে ঠিক ওরকম ভাবির বাপের বাড়িতেও লাগছে ওনাদের মেয়ের জন্য। দেখেছো মা, তুমি আর ভাইয়া যা করেছো সেটা তোমার মেয়ের সংসারে ফিরে এসেছে। এই জন্যই বলে কৃতকর্মের শাস্তি সবাইকেই পেতে হয় একদিন না একদিন, আর তোমাদের সেই শাস্তি আমার ভেতর দিয়ে পাবে। এবার বুঝেছো তো, মেয়ে বিয়ে দিয়ে এরকম অশান্তি করলে তখন মেয়ের পরিবারের কী অবস্থা হয়? ঠিকই বলছিস মা, আমি এতদিন এসব বিষয় গ্রাহ্য তো করিনি, বরং তোর ভাইয়াকে আরও উস্কে দিতাম বৌমার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। কিন্তু এখন বুঝছি এসবে তোর ভাবি আর তাদের পরিবার ঠিক কতটা কষ্ট পাচ্ছিল। আর এরকম করব না আমি। আমাদের কৃতকর্মের শাস্তি যে আল্লাহ তোর মাধ্যমে দিবে খুনাক্ষরেও বুঝিনি মা। আমি আর এরকম করব না বৌমার সঙ্গে, এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসবো। ক্ষমা চাইতে হবে না আম্মা, আপনি যে বুঝেছেন এটাই অনেক আমার জন্য, আর কিছু করা লাগবে না আপনার আমার জন্য। শিউলি বেগম এবার কাঁদতে কাঁদতে বৌমার হাত দুটি ধরে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা, আর এরকম হবে না দেখো, আমি রায়হানকে বুঝিয়ে বলবো, তুমি ক্ষমা করে দিও আমাকে। ওসব ক্ষমার ব্যাপার বাদ দিন তো মা, সব যে ঠিক হয়ে গেছে এটাই অনেক। এবার রিনার শ্বশুরবাড়ির লোকদের একটা শিক্ষা দেওয়া উচিত। আমরা পুলিশের কাছে যাব মা, তারপর ওনারা বুঝবেন কীরকম লাগে যৌতুকের অত্যাচার। তোমার যা ইচ্ছে তাই করো মা, আমি আর বাধা দেব না কিছুতে। দোয়া করি সুখে থাকো সব সময়। তোমাদের জীবনে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না, রায়হানকে বুঝিয়ে বলবো।